শুনতে কে চাবে তোমায় স্বাগত। আজ রয়েছে ঋত্বিক ঘটকের ছোট গল্প এক্সট্যাসি। গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব। পালিয়ে এসেছি। এখানে জীবন নীল, শত সহস্র সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে না প্রতি মুহূর্তে। দেশকর্মী বলে এককালে নাম ছিল। জেলে গিয়েছি একবার আগস্ট আন্দোলনের সময়, জীবন পণ করেছিলাম তখন। এই সময় সে কথা ভাবলেও কেমন অদ্ভুত লাগে। তারপর তারপর কোথা দিয়ে কি যন্ত্রণায় কেটে গেল কয়েকটা বছর। ধীরে ধীরে আমার মনের মধ্যে একটা ক্ষোভ আর বেদনা জাগরুক হয়ে উঠতে লাগলো। আর সহ্য করতে পারছিলাম না ওই কান্না আর কান্না। অধীর হয়ে উঠছিলাম ভেতরে ভেতরে। তারপর প্রথম সুযোগেই কাপুরুষের মতন পালিয়ে এসেছি। প্রতিটি দণ্ড এখানে কাটে না চিন্তা আর সমস্যার উড়না জালে। আমার মনের ভেতরটা কেমন শান্ত হয়ে গেছে এখানে এসে। অলস কল্পনা নিয়ে এখানে আমি ঘর করি। এই মধ্যপ্রদেশের মধ্যতম প্রদেশে জংলা রুক্ষ প্রকৃতি আর গভীর নীল আকাশের কাছাকাছি থেকে আমি স্থির করেছি আর আমি ভাববো না ওসব সমস্যার কথা। আমি বাঁচবো মুহূর্ত থেকে মুহূর্তে, স্রোতে গা এলিয়ে দিয়ে। প্রতি মুহূর্তকে নিংড়ে তার সব রসটুকু আহরণ করব, যেন একটুও বাদ না যায়। এখন বসন্তকাল। এখানে মহুয়া আর পলাশ গাছেরা কি কাণ্ডটাই না বাঁধিয়েছে। ওদের বিমোহিত চোখে আমি দেখব না খেতে পেয়ে শুকিয়ে মরা, কিছু না বুঝে ছুরি খেয়ে শেষ হওয়া বিভৎসতার দৈনন্দিন জীবনের শত সহস্র বেদনা, এবং তারই পাশে ধনীকে টাকার জোরে সমগ্র শাসন যন্ত্রটাকে হাত করে উল্লসিত উদ্দাম পৈশাচিকতা। এর বিরুদ্ধে আমি কি করতে পারি? আমি বড় ক্লান্ত, অবশ। কি হবে ওসব ভেবে? তার চেয়ে এই ভালো। এখন বিকেল, বসে আছি ঝর্ণার ধারে। পাথরের টুকরোগুলো রোদ পরে চকচক করে। সামনের টিলার ওপর অজস্র মহুয়ার গন্ধে বাতাস ভারাক্রান্ত। পলাশ ফুলেরা ঝরে বনের উপান্তে। বনের সাজ বনের ফুলেই হয়। আর পরিষ্কার টলটলে জল খাদ বেয়ে চলে যায়। এখানে ওখানে সাদা হয়ে ওঠে পাথরে আঘাত খেয়ে। অপরূপ। দূরে যেখানে নীল আকাশ আমার চোখের সীমার বাইরে চলে গেল, সেখানে দেখা যায় টানা টানা পাহাড়দের, কেমন আবছা আবছা। কি একটা রহস্যের সংকেত যেন পাওয়া যায় সবটা মিলিয়ে। কি ভালো যে লাগছে বলতে পারি না। এ সেই কালিদাসের মেঘদূতের দেশ, আমাদের অলকার দেশ। মনে পড়ে যায় ভ্রুড়ি কারান বিজ্ঞা জনপদ বধূদের কথা। সেই সঙ্গে মনে পড়ে আমার বাস্তব ও কল্পনার সংমিশ্রণে তৈরি মানসীর কথা। জীবনের এক একটা অবস্থায় আমি তাকে এক এক রূপে এঁকেছি। সে কেমন হবে? আমার জীবনের পট পরিবর্তনের তালে তালে এর উত্তরও বদলেছে। কখনো শান্ত স্নিগ্ধ সাধারণ একটি মেয়ে, কখনো বা উজ্জ্বল বন্যস্বরূপিণী আদর্শ দ্রষ্টা কঠিন এক গৌরী। কিন্তু এই মুহূর্তে যাকে দেখলাম, সে তো তাদের একটাও নয়। আর কল্পনার তিল মাত্র নেই তার কোথাও। সে আমার সামনে জল নিচ্ছে ঝর্ণা থেকে। ভ্রুড়ি কারান বিজ্ঞা তাকে বলা যায়, কিন্তু আর্য রক্ত সম্মুতা শুভ্রবর্ণা সে নয়, একটি গোঁড় মেয়ে। সামনে টিলাটার ওপারে একটা গোঁড়দের গাঁ আছে জানতাম। এ বোধহয় তাদেরই মেয়ে। তেল চুকচুকে কালো চুল, মাঝে শীতে করে টেনে পেছন দিকে বাঁধা, স্বাস্থ্যপূর্ণ ঘন কালো তার গায়ের রং, টানা দুটো চোখ। লালে সাদায় ডুরে শাড়ি তার কোমরে আঁট করে বাঁধা। একজন শিক্ষিত ভদ্র সন্তানের চোখে আকর্ষণ করার মতন হয়তো তার কিছু নেই, তবু সেই শ্যামায়মান অন্ধকারে, সেই বিচিত্র আবেষ্টনীর মধ্যে ক্ষণেকের জন্য তাকে নিচু হয়ে জল নিতে দেখলাম যখন, সে এক অনবদ্য রূপে আমার সামনে প্রতিভাত হলো। সে যেন এই বন প্রদেশে পৃথিবীর আদি নারীর প্রতীক রূপে ভেসে উঠল। সন্ধ্যা ধীরে ঘনিয়ে আসে।
মেয়েটি জল তুলে চলে যায় গাঁয়ের দিকে। যাবার আগে পরিষ্কার কাপড় পরা বিজাতীয় লোকটার দিকে চকিতে একটা চাহানি হেনে যায়। সে চাহানিতে ভরা শুধু কৌতূহল। সে যাচ্ছে, ওর হাঁটার ভঙ্গি আমার কাছে এত সুন্দর লাগছে, আমি তাকিয়ে থাকি তার গমন পথের দিকে, যতক্ষণ সে উতরাইয়ে নেমে চোখের আড়াল না হয়। কি হবে আমার অন্য সব বিচার বিবেচনায়? দূর হোক সব। কাল আমি যাব ওখানে, ওদের সেই গাঁয়ে। আমি যদি ওকে বিয়ে করে সারা জীবনটা ওদের সঙ্গে নেচে আর মোহ আর রস খেয়ে কাটিয়ে দিই, কোথায় আমার সর্বস্বহানি হবে? সারাটা জীবন ওখানে আমার কাটবে, চিন্তার স্থান থাকবে না, বড় বড় সমস্যা দেখা দেবে না প্রতিপদে। ওদেরই একজন হয়ে ওদের মাঝে একটা সাধারণ চাষির কাজ করে থাকতে চাই যদি আমি, কি এমন অপরাধ হবে তাতে? মানব গোষ্ঠী যা সন্ধানে বেরিয়েছে, শান্তি, তা কি ওখানে মিলবে না? আদিম মানুষের ধর্ম আর বিশ্বাস নিয়ে চলবো সেখানে, অনেক সমস্যাই থাকবে না তাতে। আজ এই ক্ষণটিতে অজ্ঞানতাই আশীর্বাদ কথাটা কি বিশেষ একটা অর্থ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওই মেয়েটির নাম হয়তো মুংলি কি রঙ্গিলা কি ময়না। আমি সারা দিন ওই বড় পাহাড়টার তলায় উঁচু নিচে জমির খানিকটা চাষ করতে থাকবো। দুপুরবেলায় খাবার সময় তাকে আসতে দেখব ওই চড়াইয়ের পথ ধরে। সাঁঝ হলে আসবো বাড়ি, গাঁয়ের সবার সঙ্গে নাচবো আদিম নাচ, পৃথিবীর মানবের প্রথমতম নাচ। বাঁশি বাজবে যেমন বেজে এসেছে চিরকাল, মাদলের শব্দে মাথায় নাচের নেশা ঢুকে যাবে। তখন হয়তো কান্নায় কান্নায় পৃথিবী ভেঙে পড়বে, ঘুমের ঘরেও সে ছটফট করবে। তৃতীয় মহাযুদ্ধ হয়তো রক্ততাণ্ডবে কাঁপিয়ে তুলবে 10 দিক। আমি তার কিছুই জানতে পারবো না। আমার ক্ষেতের পাশের রাস্তা দিয়ে মোটর হাঁকিয়ে যাওয়া বাবুর দিকে তাকিয়ে থাকবো অবাক চোখে। সন্ধ্যা ঘনিয়ে রাত এসে গেল এখানে। সামনের দৃশ্যপটকে যেন অদৃশ্য তুলি দিয়ে আধারে আধার ময় করে তুলল। সলাইয়া শাল মহুয়ার পলাশ গাছেদের ঘিরে নেমে এলো মসীকৃষ্ণ অন্ধকার। আর ধীরে ধীরে অরণ্যে সহস্র প্রাণী উঠল জেগে। গাছের ছায়ার আড়ালে জ্বলতে লাগলো খদ্দতেরা, কে যেন ফিসফিস করে কথা বলছে, কাদের যেন চুপিসারে পা ফেলার আওয়াজ ভেসে আসে। সমস্ত বনময় চুপি চুপি কারা হাসছে, দূর থেকে ভেসে আসছে মাদলের শব্দ। চাঁদ উঠল, হলদে গোল চাঁদ। ঝর্ণার আনন্দে আত্মহারা গতি, তার বুকে জ্বলছে হাজার চাঁদ। মিটে হাওয়া বইছে পূব দিক থেকে। পাশের ফাঁকা জায়গাটিতে এক ঝলক চাঁদের আলো এসে ছড়িয়ে পড়েছে। পাশে তার আধারে গা হেলিয়ে গাঢ়তম আধারে মগ্ন পিঙ্গল অরণ্যানীর স্তূপ। সমস্ত ছবিটাকে কে যেন মুছে মুছে আবছা করে তুলল। সবটা মিলিয়ে মনে হচ্ছে যেন এটা দ্য ল্যান্ড অফ দ্য লোটাস ইটার্স। শব্দগুলো সব দুরাগত বলে মনে হয়। একটা হাত নাড়াও এখানে বাড়তি খাটুনি, ধ্যানভঙ্গ হবে এই বিশালতার। আজ এই ঝর্ণার ধারটিতে বসে মনের মধ্যে প্রবেশ করছে কথাটা। কাজের উদ্যম শুধু নিষ্ফল, চেষ্টার শেষ কেবল নিরাশাতে। পরিবেশে বিরাজ করছে এক অসীম অনন্ত শান্তি। শান্তির এই মহারাজ্যে কিছু নয় আর, বিশ্রাম, শুধু গভীর বিশ্রাম। অলস আর অর্ধনিমিলিত চোখে দেখে যাওয়া আর কান পেতে ধরতে চেষ্টা করা প্রকৃতির মহাসঙ্গীত। না, কালই যাব আমি মেয়েটির খোপায় পরিয়ে দিতে পলাশগুচ্ছ। ওখানেই থাকব। হারানো ছেলেটি আজ তেপান্তরের মাঠ পেরিয়ে 7 সমুদ্র ডিঙিয়ে ভীরু মন নিয়ে তার বহুদিনের ভুলে যাওয়া ঘরের সামনে এসে দাঁড়িয়েছে। সমগ্র পৃথিবীর ভ্রুভঙ্গি সহ্য করে এখন কিছুই না। যে স্বাদ পেয়েছি, যে রস খরিত হচ্ছে এই বনে প্রান্তরে, তার মধ্যে লীন হয়ে আমি পাগল হয়ে যাব। তবু মেয়েটিকে বিয়ে করে চিরকাল সুখে থাকতে পারবো তো? গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও।
জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।